আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ট্রেডিং সেশন শেষে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ডিসিএক্স কি এই গতি ধরে রাখতে পারবে? অর্থাৎ আমি বলছিলাম, এই যে ব্রেকআউট করলো, আমরা দেখতে পাচ্ছি গ্যানফেনের একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেকআউট করেছে। আমরা যদি পিচ ফর্ক দিয়ে দেখি, সেম জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং 5762-তে যে ক্লোজ করলো আজকে, সেটা কি ধরে রাখতে পারবে? সে কন্টিনিউশনটাকে আমরা দেখব, নাকি একটি স্বাভাবিক পুলব্যাক আসতে পারে? এটা কিন্তু একটি প্রশ্ন। কারণ ডিসিএক্স কিন্তু আজকে যে শুধু উপরে উঠেছে সেটা কিন্তু না, বরং একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের উপরে ক্লোজ করেছে। আমরা যেটা বলে আসছিলাম 5740 থেকে 50-এর যে লেভেল, সেটার উপরে কিন্তু আজকে ক্লোজ করেছে। একই সঙ্গে কয়েকটি সেক্টরে শক্তিশালী বাইং ইন্টারেস্ট এবং স্মার্ট মানির অংশগ্রহণ কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে এখানেই কিন্তু গল্প শেষ না। আজকে আমরা দেখব এই ব্রেকআউট কতটা শক্তিশালী ছিল, মার্কেট ব্রেথ আমাদেরকে কী বার্তা দিচ্ছে, মার্কেট ম্যাপে আজ কোন কোন সেক্টর বেশি বাইং প্রেশার দেখা গেছে, গতকালকের আলোচিত স্টকগুলোর আপডেটগুলো আমরা দেখব, এবং আজকের ওয়াচ লিস্টে কোন স্টকগুলো আগামী কয়েকটি সেশনে নজরে রাখা যেতে পারে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করি আজকের মার্কেট অ্যানালাইসিস। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আজকে কিন্তু ডিসিএক্স ক্লোজ করেছে 5762-তে, 40 পয়েন্টের মতো বেড়েছে। আর আমরা দেখেছি অ্যাডভান্সার্সে 243টি এবং ডিক্লাইনার্সে অনলি 89 এবং আনচেঞ্জড 54 আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত যে আপডেটেড ডাটা, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজকে ট্রেড ভলিউম হচ্ছে প্রায় 1573 কোটি টাকা। আমরা দেখেছি খুব বড় একটা ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আজকের ভলিউমটা কিন্তু নজর কাড়া ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি 47.47 কোটি শেয়ার হাত বদল হয়েছে। অর্থাৎ শুধু কিন্তু ইন্ডেক্স না, আজকে বাজারের অধিকাংশ শেয়ার কিন্তু আজকে ইতিবাচক ছিল, আমরা যেটা দেখেছি। তো এটা কিন্তু বর্তমান র্যালির জন্য একটা খুবই ভালো বার্তা আমরা বলবো। তো এখন যদি আমরা আজকের মার্কেট ম্যাপের দিকে তাকাই, আমরা কিন্তু গ্রিন ডোমিনেন্স স্পষ্টভাবে আমাদের চোখে পড়ছে। অর্থাৎ বাইং ইন্টারেস্ট শুধু কয়েকটি শেয়ারে সীমাবদ্ধ ছিল না, বরং বাজারের বিভিন্ন খাতে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি সেক্টরগুলোতে ছড়িয়ে পড়েছে। এখন দেখা যাক মানি ফ্লো মূলত কোন কোন সেক্টরের দিকে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের সেশনে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে টেক্সটাইল সেক্টর। সেখানে আমরা দেখেছি ফ্যাকদিল, মালিক স্পিনিং এবং ইটিএলে শক্তিশালী বাইং ইন্টারেস্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরেও কিন্তু ইতিবাচক অংশগ্রহণ ছিল, বিশেষ করে আইপিডিসি ভালো অবস্থানে ছিল এবং সেক্টরটিতে বাইং ইন্টারেস্ট বজায় ছিল আমরা দেখেছি। এবং পাশাপাশি ব্যাংকিং সেক্টরও কিন্তু তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, বিশেষ করে এনসিসি ব্যাংক আমরা দেখেছি। এনসিসি ব্যাংক কিন্তু ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল সেক্টর সামগ্রিকভাবে খুব শক্তিশালী না হলেও আমরা কিন্তু দেখেছি আইবিপি নিজস্ব প্রাইজেকশনের কারণে নজর কেড়েছে। সব মিলিয়ে মার্কেট ম্যাপ এবং সেক্টর পারফরমেন্স দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্মার্ট মানি এখনও পুরোপুরি ডিফেন্সিভ মুডে যায়নি, বরং বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে রোটেশন করছে। আর বর্তমান বাজারের জন্য এটিকে আমি একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছি। আর আমি যেটা বলছিলাম যে আজকে যে আমাদের টোটাল যে ট্রেড ভলিউম 1573 কোটি টাকার মতো আমরা লেনদেন দেখেছি, গতকালকে ছিল 1351 কোটি, হ্যাঁ, সেটা তুলনায় কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি বাজারের লিকুইডিটি এবং বাইং অ্যাক্টিভিটি বাড়ার একটি ইতিবাচক ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিচ্ছে। বর্তমান ব্রেকআউটকে আরও শক্তিশালী করতে প্রাইজের পাশাপাশি ভলিউমের সমর্থনও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা জানি। এখন দেখার বিষয় আগামী কয়েকটি সেশনে এই লিকুইডিটি এবং বাইং ইন্টারেস্ট ধরে রাখতে পারছি কিনা। যদি পারে, তাহলে কিন্তু বর্তমান আপট্রেন্ড আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা বাড়বে। তো ভিউয়ার্স, আজকের ভলিউম লিডার পর্যবেক্ষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের ভলিউম লিডার বোর্ডে বেক্সিমকো, মালিক স্পিনিং, ফ্যাকদিল, এনসিসি ব্যাংক, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, এগুলো কিন্তু আজকে ভলিউম লিডার বোর্ডে ছিল। তো আমি যেটা সবসময় করি যে স্ট্রাকচার বিচারে যেগুলো আমাদের নজরদারিতে রাখা যেতে পারে, সেই ধরনের স্টকের আমরা স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করি, টেকনিক্যাল স্ট্রাকচার দেখি। তো আজকের আলোচনার শুরু করার আগে নতুন স্টক নিয়ে আমাদের পুরনো যে আলোচিত স্টকগুলো রয়েছে সেগুলোর আপডেটগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে হচ্ছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড নিয়ে আমি আগে দুটি ট্রেডিং সেশনে অনেক কথা বলেছি, আজকে খুব বেশি বলবো না। এখন যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 32.5 থেকে 33, যেটা বলেছিলাম, যেখান থেকে ফিয়ার ফেস করেছে, আজকে 29.30-এ ক্লোজ করেছে। আর সাপোর্টের দিকে যদি বলি, 24 থেকে 25.5 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, আর সেটা যদি ভেঙে যায় তা সেক্ষেত্রে 20.5 থেকে 21.5। তো এটা বলার উদ্দেশ্য এটা কিন্তু না যে এখানেই আসবে, এটা টেকনিক্যাল প্রেডিকশান, এটা বোঝার কিন্তু দরকার আছে। অনেকেই কিন্তু এটাকে মিস ইন্টারপ্রিট করেন। সো এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা টেকনিক্যাল প্রেডিকশান, ঠিক আছে? যে আমি আমার লেভেলগুলোর কথা বলছি, যে টেকনিক্যাল লেভেল, এটা মানে এই না যে সেখানে আসতেই হবে। সো এটা আমরা কিন্তু ভুল করি, আমরা এটা ভুল করব না। এটা জাস্ট আমি প্রেডিকশন শেয়ার করেছি। আমি আগেও বলেছিলাম যে 32.5 থেকে 33 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে, আমরা দেখেছি সেখান থেকে রিজেকশন ফেস করেছে।
এর মানে তো এটা না যে আমি বলছি যে দেখেন আমি বলেছিলাম বলেই এখানে রিজেকশন ফেস করেছে, সেটা না, এটা হচ্ছে টেকনিক্যাল প্রেডিকশন। এখন দেখা যাক সেটা কতটুকু এটাকে আসলে এটাকে ভ্যালিডেট করে, সেটা এখন দেখার বিষয়। তো এখন কিন্তু 29-30 চলছে এবং আমি ডাবল বটম ফর্মেশনের কথাও বলেছিলাম মাল্টি অ্যাসেট ক্লাসে, যেটা দেখা গেছে। তো দেখা যাক কি হয়। সো আমি আর বেশি কিছু বলছি না। এরপরে যে স্টকটি সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এখানেও বলেছিলাম একটা ইম্পর্টেন্ট লেভেল, সেখান থেকে রিজেকশন ফেস করতে দেখেছি 11-10, এখন কিন্তু 10-20 চলছে। এখন একটা ইম্পর্টেন্ট আমরা যদি সাপোর্টের কথা বলি 970 থেকে 980 লেভেলটা আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমরা দেখবো যে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে। তো দেখা যাক এরপরের স্টকটা, সেটা হচ্ছে বিডি থাই। অনেক কথা বলেছি এখানে, কিন্তু ডাবল টপের কথা বলেছি, সম্ভাবনার কথা বলেছি। যদি 1950কে ভেঙে যায় সেক্ষেত্রে সেটা কাজ করবে। যতক্ষণ পর্যন্ত এখানে না আসছে ততক্ষণ পর্যন্ত তো এটা অ্যাক্টিভেট হবে না। নেকলাইন না ভাঙলে তো আমি এটাকে প্যাটার্ন বলতে পারছি না। সো এটা সম্ভাবনার কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং এটাও বলেছি 20-50-এর উপর যতক্ষণ ধরে রাখতে পারছে স্ট্রাকচারটা ঠিক আছে, ইনট্যাক্ট আছে এবং ভ্যালিড আছে। এখনও কিন্তু আমি বলছি যেটা এখনও বুলিশ স্ট্রাকচারে রয়েছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি গতকাল বলেছি কি না, যে এখানে একটা বেয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো সেই হিসাবে একটা সম্ভাবনার কথা বলছি যে এখন এটা টিকে মানে 20-50-এর উপর ধরে রাখতে পারছি কি না সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এখানে আমি অবশ্যই নতুন করে এন্ট্রির ক্ষেত্রে এই সতর্কতাটা আমরা অবশ্যই এই জায়গায় কিন্তু আমরা একটু সতর্ক হব যে 20-50-এর উপর ধরে রাখতে পারছি কিনা। যদি এই লেভেল ভেঙে যদি 19-50-এ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে স্ট্রাকচারে দুর্বলতা আস্তে আস্তে হয়তো আমরা লক্ষ্য করতে পারি, সম্ভাবনার কথা বলছি। এরপর হচ্ছে এসপি সিরামিক্স, সেটা কিন্তু এখনও ইনট্যাক্ট। আমি বলবো যে আমাদের অ্যাসেন্ডিং চ্যানেল সেটা কিন্তু এখনও ধারাবাহিকতা ধরে রেখেছে, 24-এ ক্লোজ করেছে, ঠিক আছে, এবং ইএমএ 20 এবং 50-র উপর অবস্থান করছে। আমি এটাকে পজিটিভ হিসেবে দেখব। একটা রিজেকশন ফেস করতে আমরা দেখতে পাচ্ছি 24-70 থেকে 25 লেভেলে। সো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে 26-80 লেভেলটা, 70 থেকে 80 লেভেলটা। তো এরপরে যে স্টক সেটা হচ্ছে আইটিসি। গতকালকের আলোচিত স্টকের মধ্যে এটা শেষ স্টক ছিল আইটিসি। তো আইটিসিতে আমরা দেখতে পেয়েছি একটা ইম্পর্টেন্ট লেভেল 48-40 থেকে 60-এর যে লেভেলটা সেখানে কিন্তু এখনও রয়েছে। 48-40-এ ক্লোজ করেছে। আমরা রিজেকশনটা দেখতে পাচ্ছি 48-60-এর কাছাকাছি একটা রিজেকশন, পাশাপাশি দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এটা যে একটা ইম্পর্টেন্ট লেভেল সেটার কিন্তু ইঙ্গিত আমরা এই দুটো ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে। তো এর মানে কি এই যে এখান থেকে ভেঙে পড়ে যাবে না, এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে 55 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো ভিউয়ার্স আমরা দেখে নিলাম গতকালকের আলোচিত স্টকগুলো। তো আজকের আলোচনায় যে স্টকগুলোকে রেখেছি ফ্যাকদিল রয়েছে এর মধ্যে, উইকলি টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করেছি ইম্পর্টেন্ট লেভেলকে ভেঙে আজকে 1960-এ ক্লোজ করেছে, 20-এর নিচে রয়েছে এখনও। আমরা যদি আজকে ক্যান্ডেলটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, ভলিউম সাপোর্ট রয়েছে, মোমেন্টাম ভালো, সব কিছু মিলিয়ে পজিটিভ দেখতে পাচ্ছি। তো এখন এর পরের একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা বলি 21 থেকে 21.5-এর লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আমরা এটাকে দেখব। এবং পরের একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা হচ্ছে 23-30-এর লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে যদি এটা ধারাবাহিকভাবে এভাবে তার র্যালিটাকে সে যদি ধরে রাখতে পারে এবং অ্যাকসেপ্টেন্স 20-এর উপর অ্যাকসেপ্টেন্স যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা যেটা বলছি 21 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে, 21 থেকে 21.5 এবং তারপরে 23.5 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। এরপর হচ্ছে মালিক স্পিনিং নিয়ে আমরা কিন্তু বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট লেভেল 37, আমরা সেখানে দেখেছি টাচ করে 36-70-তে ক্লোজ করেছে। এখন দেখার বিষয় এই লেভেলে কী ধরনের রিয়েক্ট করছে, এটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা। যদি দাঁড়াতে পারে তাহলে সেক্ষেত্রে পরের যে লেভেল আমরা দেখতে পাচ্ছি 38-90-র কাছাকাছি একটা লেভেল রয়েছে, সেই লেভেলটা হয়তো আমরা তখন দেখার চেষ্টা করব। এখন পর্যন্ত স্ট্রাকচারটা কিন্তু আমরা বুলিশ স্ট্রাকচারে রয়েছে এবং স্ট্রং রয়েছে বলবো। আর এরপরে এনসিসি ব্যাংক অনেক আলোচনায় ছিল এবং বলেছিলাম একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন টাইপ একটা সম্ভাবনার কথা বলেছিলাম আমরা, ঠিক না, যে একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন টাইপ একটা স্ট্রাকচারের মধ্যে আছে এই ধরনের দেখা যাচ্ছে। সো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে একটা টার্গেটের কথা বলেছিলাম আমরা গত ভিডিওতে, গত ট্রেডিং সেশনে 50 থেকে 20-60-এর লেভেলে বলেছিলাম। সো দেখার বিষয় যে এখন এই কনসলিডেশন থেকে ঠিকমতো একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারছি কিনা। এখন আমাদের জন্য ইমিডিয়েট যে রিজেকশন 16-30টা আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে ভেঙে দাঁড়াতে পারে 17-40টা আমাদের জন্য, 17-40 থেকে 50 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর হচ্ছে আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি 1850-এর কাছাকাছি গিয়ে ফিয়ার ফেস করছে, একটা স্পেনিং টপ ক্যান্ডেলের মতো দেখা যাচ্ছে। এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে 19 থেকে 19-10 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। সো দেখার বিষয় যে ওদিকে যেতে পারছে কিনা। তো এটাকে আমরা কিন্তু এখনও স্ট্রাকচার বিচারে বুলিশ বলবো। ভলিউমের আমরা সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি এখনও ভালো রয়েছে। তো ভিউয়ার্স আজকের আলোচনার শেষ স্টক সেটা হচ্ছে ইটিএল। আমরা দেখেছি একটা অ্যাসেন্ডিং
চ্যানেলের পর ভেঙে সেটাকে ব্রেকআউট এবং পুল ব্যাক করে এবং একটা স্ট্রং লেভেলের উপর দাঁড়িয়েছে 1380-তে ক্লোজ করেছে। ইমিডিয়েট আমরা রেজিস্ট্যান্স যদি বলি 1470 থেকে 15 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। ভলিউম সাপোর্ট কিন্তু রয়েছে। তো এখন দেখার বিষয় যে পরবর্তী লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছি কিনা। 1480 থেকে 15 বা 1470 থেকে 15 যে লেভেলটার কথা বলছিলাম সেখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা এখন দেখার বিষয়। এখনও কিন্তু বুলিশ রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আজকের স্ট্রাকচারগুলো, স্ট্রেংথ এবং উইকনেসগুলো আজকের ভলিউম লিডার বোর্ডে যারা রয়েছে তাদের। তো এখন প্রশ্ন হচ্ছে সামনের বাজারের দিকে আমাদের নজর কোথায় থাকবে। আগামী সেশনে আমাদের নজর থাকবে, আমরা যেটা বলছিলাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে 5740 থেকে 5750-এর যে জোনটা রয়েছে সাপোর্ট জোন, আমরা যেটা বলে আসছিলাম সেটা ধরে রাখতে পারছি কি না। এবং সেকেন্ড যেটা হচ্ছে ডিসিএক্স 5800-এর গুরুত্বপূর্ণ ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সের দিকে আমরা যেটার কথাও বলেছিলাম আগে, সেটার দিকে এগুতে পারছি কি না। আর এরপরের যে বড় মনস্তাত্ত্বিক লেভেল যেটা আমরা বলেছি 6000 লেভেল, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এছাড়াও যেটা রয়েছে লিকুইডিটি এবং বাইং ইন্টারেস্ট বর্তমান অবস্থায় বজায় থাকছে কি না সেটাও দেখতে হবে। সেক্টর লিডারশিপে কোনো পরিবর্তন আসে কি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বর্তমান ব্রেকআউটের পক্ষে ভলিউমের সমর্থন রয়েছে কি না সেদিকেও কিন্তু আমাদের নজর থাকতে হবে। আমি কোনো প্রিডিকশান করছি না, চার্ট আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সেটি অনুসরণ করব। তো আজকে ছিল জুন মাসের শেষ ট্রেডিং সেশন। মাসের শেষ এবং নতুন অর্থ বছরের শুরুতে অনেক সময় ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স তাদের পোর্টফোলিও রিব্যালেন্সিং করে থাকেন, আমরা জানি। এর ফলে কিছু স্টকে অস্বাভাবিক ভলিউম, সেক্টর রোটেশন কিংবা স্বল্পমেয়াদী প্রফিট বুকিং দেখা যেতে পারে। এছাড়াও নতুন বাজেট কার্যকর হওয়ায় আগামী কয়েকটি সেশনে কোন কোন সেক্টরে মানি ফ্লো বাড়ে সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের একটা বিষয়। তবে একটি বিষয় কিন্তু আমাদের সবসময় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে বাজেট সাধারণত কোনো নির্দিষ্ট কোম্পানিকে কিন্তু সুবিধা দেয় না, বরং পুরো শিল্পখাতকে প্রভাবিত করে। তাই শুধু বাজেটের খবর দেখে না, চার্ট, ভলিউম এবং প্রাইস অ্যাকশন এই তিনটি বিষয় একসঙ্গে বিবেচনা করেই বিনিয়োগের সিদ্ধান্ত আমরা নিব। তো আজকের 5টি আলোচিত স্টকের মধ্যে ফ্যাকদিল, মালেক, এনসিসি ব্যাংক, আইবিপি এবং ইটিএল, আপনার ওয়াচ লিস্টে কোন স্টকটি রয়েছে এবং কেন? আপনার বিশ্লেষণ কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।